আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারটা চলতেছিল। আপনার কতটুকু আসছিলাম, আমরা আসছিলাম যে টাইট্রেশন শেষ করছিলাম গত ক্লাসে, তাই না? তো আজকে থেকে হচ্ছে আমরা জারণ বিজারণ শেষ করব। কি শেষ করব? জারণ বিজারণ শেষ করব। আমরা মোটামুটি টাইট্রেশনের সব ম্যাথ করে দিছি, প্লাস হচ্ছে আমি পুরো স্লাইডটাই তোকে দিয়ে দিব। তো ওই স্লাইডের মধ্যে মোটামুটি মানে এই স্লাইডের মধ্যে মোটামুটি সব অঙ্ক, যত ধরনের ম্যাথ আসতে পারে সব ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি। হুম। আর এখন আমাদের লাস্ট একটা টপিক বাকি, মানে এই চ্যাপ্টারটাকে যদি আমি 4টে ভাগে ভাগ করি, আজকে হচ্ছে আমরা শেষ ভাগে আছি আর কি। হ্যাঁ, তো আজকে জারণ বিজারণ সম্পূর্ণ তো শেষ করা পসিবল না, তো যতটুকু পারি ততটুকু শেষ করব। ঠিক আছে, মিনিমাম 2 ক্লাস তো জারণ বিজারণের জন্য লাগবেই। হুম। আচ্ছা, জারণ বিজারণ কিন্তু আমাদের ক্লাস 9-10 এর মতন জারণ বিজারণ না, মানে একদম ইজি জারণ বিজারণ না। এখানে জারণ বিজারণ একটু ঝামেলা আছে, একটু কঠিন, বাট আবার মজার ব্যাপার হচ্ছে যে একবার শিখে গেলে এগুলো করতে খুব মজা লাগবে। ঠিক আছে? আর প্লাস হচ্ছে যে মজা তো লাগবে, প্লাস হচ্ছে এখানে মাত্র 7-8টা বিক্রিয়া আছে। ঠিক আছে? 7টা বিক্রিয়া থেকে তুই 117টাও বিক্রিয়া বানাইতে পারবি। 170টাও বিক্রিয়া বানাইতে পারবি। 7টা বিক্রিয়া থেকে 700টা বিক্রিয়াও বানাতে পারবি। সবসময় প্রশ্ন যে ওই 7টা বিক্রিয়া আমি যে 7টা বিক্রিয়া শিখাই দিব ওখান থেকে আসবে এমন না। কিন্তু ওই নিয়মের ভিতরেই পড়বে। বুঝতে পারছি? সবগুলা নিয়মই সেম। আমি যে 7টা বিক্রিয়া দেখাই দিব, ওই 7টা বিক্রিয়ার নিয়মের মধ্যেই এখন 700টা বিক্রিয়া আসুক আর 17,000টা বিক্রিয়া আসুক, সবগুলো আনসার করতে পারবে। ওকে? তো প্রথম কথা হচ্ছে আমরা তো এখন শুরুতে বিক্রিয়াতে যাব না, আমরা শুরুতে কিসে যাব? আমরা শুরুতে আগে এটা বুঝতে হবে জারণ মানে কি, বিজারণ মানে কি। ঠিক আছে? আচ্ছা, জারণ। জারণ মানে কি, বিজারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে কি? ছাড়ন। জারণ মানে কি? ছাড়ন। কি ছাড়বে? ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। জারণ কিন্তু একটা ঘটনা, বিজারণ কিন্তু একটা ঘটনা। এগুলো কিন্তু কোনো যৌগ বা মৌলের নাম না, বা কোনো ট্যাগ না। এটা কি একটা ঘটনা, মানে জারণ নামে একটা ঘটনা ঘটলে এখানে ইলেকট্রন ছাড়ন হয়। তার মানে বিজারণ মানে কি হবে? জারণ যেহেতু ছাড়ন, বিজারণ ঘটনাতে ইলেকট্রন গ্রহণ হবে। রাইট? ইলেকট্রন গ্রহণ হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই? কোনো ডাউট নেই। ওকে, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে জায়গাটাতে ভুল করি, আমরা যে জায়গাটাতে ভুল করি, পোলাপান যেখানে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, এ একটা যৌগ বা মৌল, কথার কথা ধর, ও কি করছে? ইলেকট্রন ছেড়ে দিছে। ইলেকট্রন যেহেতু ছেড়ে দিছে তাহলে এ থেকে মাইনাস ইলেকট্রন, মানে এখানে এখানে মাইনাস সাইন দিছি না? মাইনাস সাইন দ্বারা কি বুঝাছি? মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো ত্যাগ করে ও কিসে কনভার্ট হবে? অবশ্যই এ প্লাসে কনভার্ট হবে, যেহেতু ওর মধ্যে এখন একটা পজিটিভ চার্জ বেশি। ইলেকট্রন আর প্রোটন তো সমান থাকে, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে প্রোটন এখন ইলেকট্রন থেকে একটা বেশি আছে না? ওকে, তার মানে কি এ পজিটিভ বা এ প্লাস। এই ঘটনাটাকে আমরা বলতেছি জারণ ঘটনা, তাই না? যেহেতু ইলেকট্রন ছাড়ন ঘটছে। কিন্তু এ কি? এর নাম কি? এর মধ্যে ইলেকট্রন ছাড়ন ঘটছে মানে এর মধ্যে জারণ ঘটছে। তাহলে কি এর নাম কি? এর নাম কি জারক না বিজারক? একে আমরা জারক বলবো নাকি বিজারক বলবো? এই জায়গাটা হচ্ছে সবাই ভুল করে। সবার মনের মধ্যে একটা জিনিসই আসে, যেহেতু ওর মধ্যে জারণ ঘটছে তাহলে ওকে আমরা জারক বলবো। এরকম একটা ভাব আসে না? যেহেতু ওর মধ্যে জারণ ঘটছে তার মানে ও জারক। এখানেই মানুষটা ভুল করে। ওর নাম জারক না, ওর নাম হচ্ছে যে বিজারক। ওর নাম কি? ওর নাম হচ্ছে বিজারক। এখন হোয়াই বিজারক? আচ্ছা, একটা যৌগ বা একটা মৌল কখন ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন গ্রহণ করে? যখন ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যখন ওরা একে অপরের সাথে যুক্ত হবে। তার মানে কথার কথা ধর, এই একটা ইলেকট্রন ছাড়ছে, ওর ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করবে অবশ্যই। ওর ইলেকট্রনটা গ্রহণ করছে বি, তাই না? ওর ইলেকট্রনটা গ্রহণ করছে বি। তার মানে এ কার জন্য ইলেকট্রন ছাড়ছে? বি এর জন্য। এ তো আর এমনি এমনি ইলেকট্রন ছাড়বে না, এ নিশ্চয়ই বি এর সাথে জোড়া লাগবে।
এ নিশ্চয়ই বি এর সাথে জোড়া লাগিয়ে এ বি উৎপন্ন করবে, এ বি একটা যৌগ তৈরি করবে। সেই জন্য এ ইলেকট্রন ছাড়ছে আর বি ইলেকট্রন দরকার ছিল, বি ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, তাহলে আমরা এ কে বিজারক কেন বলতেছি? প্রশ্ন হচ্ছে এটা। দেখতো এ যদি ইলেকট্রন না ছাড়তো, এ যদি ইলেকট্রন না ছাড়তো, বি কি ইলেকট্রন গ্রহণ করতে পারতো? বি কার ইলেকট্রন গ্রহণ করতো যদি এ ইলেকট্রন নিয়ে না ছাড়তো? তার মানে ব্যাপারটা এমন বোঝাচ্ছে না, এ বি এর মধ্যে বিজারণ ঘটাইছে। বিজারণ ঘটনা মানে কি? ইলেকট্রন গ্রহণ। এ বি এর মধ্যে বিজারণ ঘটাইছে মানে ইলেকট্রন গ্রহণ ঘটাইছে। যে অন্যের বিজারণ ঘটায় তার নাম বিজারক। ঠিক সেম ভাবে ইলেকট্রনটা বি এর মধ্যে গেছে, খুব ভালো কথা। বি এর মধ্যে গেছে, খুব ভালো কথা। এই যে ইলেকট্রনটা ছাড়ছে, ঠিক আছে, এই যে ইলেকট্রনটা ছাড়ছে এটা বি এর মধ্যে গেছে, খুব ভালো কথা। যদি বি না থাকতো, যদি বি না থাকতো, তাহলে এ কি ইলেকট্রন ছাড়তো? এ কার জন্য ইলেকট্রন ছাড়তো তাইলে? কারণ জারণ বিজারণ কিন্তু একটা ফুল রিয়াকশন। জারণ কখনো একটা বিক্রিয়া হতে পারে না, বিজারণ কখনো একটা বিক্রিয়া হতে পারে না। জারণ বিজারণ মিলে পুরো একটা বিক্রিয়া হয়। জারণ ঘটলে অবভিয়াসলি বিজারণ ঘটবে, বিজারণ ঘটলে অবভিয়াসলি জারণ ঘটবে। জারণ কখনো ফুল বিক্রিয়া হয় না, বিজারণও কখনো ফুল বিক্রিয়া হয় না। এটা হয় যে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া মানে দুইটা অর্ধ বিক্রিয়া জোড়া লেগে ফুল বিক্রিয়া হয়। তার মানে এই ইলেকট্রন ছাড়বে বি এর জন্য, তার মানে বি আছে, বি আছে, বি আছে বলে এই ইলেকট্রনটা ছাড়তেছে, মানে বি এর কারণে এর মধ্যে জারণ ঘটতেছে, তাই না? সেই জন্য বি কে আমরা বলবো জারক। জিনিসটা বুঝাতে পারছি? যার মধ্যে জারণ ঘটে তাকে আমরা জারক বলি না, যার মধ্যে বিজারণ ঘটে তাকে আমরা বিজারক বলি না। যে অন্যকে জারণ ঘটাচ্ছে তাকে আমরা জারক বলি, যে অন্যর মধ্যে বিজারণ ঘটাচ্ছে তাকে আমরা বিজারক বলি। তার মানে আমি যদি এখন শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, এই জারক বিজারক নিয়ে প্যাঁচটা খাবা। প্যাঁচটা খাবি কোথায়? জারক বিজারক নিয়ে। হুট করে জারক কোনটা বিজারক কোনটা জিজ্ঞেস করবে, তুই ভাববি যে ওই জারক মানে কি, যে জারক মানে কি যে ইলেকট্রন ছাড়ক। উল্টা করে দিবি জাস্ট। তার মধ্যে, তার মানে আমি যদি শর্টকাট টেকনিক শিখাই, শর্টকাট টেকনিকটা কি মনে রাখার জন্য? শর্টকাট টেকনিকটা কি? যার মধ্যে বিজারণ ঘটে, যার মধ্যে বিজারণ ঘটে সে হচ্ছে কি হবে দেখি বলতো? ওর মধ্যে বিজারণ ঘটতেছে মানে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই না? ওর মধ্যে ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে ও আছে বলে আরেকজনের ইলেকট্রন ছাড়া লাগতেছে। ও আরেকজনের ইলেকট্রনটাই তো গ্রহণ করতেছে, তাহলে ওর কারণে আরেকজনের ইলেকট্রনের ছাড়ন ঘটতেছে। তাহলে ও হচ্ছে যে জারক। তার মানে যার মধ্যে বিজারণ ঘটবে তার নাম হবে যে উল্টা জারক। এটা হচ্ছে শর্টকাট। আর যার মধ্যে জারণ ঘটবে, জারণ ঘটে মানে কি? ওর মধ্যে জারণ ঘটতেছে তার মানে কি? ওর মধ্যে ইলেকট্রন ছাড়ন করতেছে কিন্তু ওর ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করতেছে, তাই না? তার মানে ও অন্য কাউকে বিজারিত করতেছে, ওই ইলেকট্রনটা ছেড়ে অন্য কাউকে বিজারিত করতেছে। ওর মধ্যে জারণ করতেছে, ঠিক আছে, তার মানে ওর মধ্যে ইলেকট্রন ছাড়ন করতেছে কিন্তু ওর কারণে তো ও অন্যকে বিজারিত করতেছে না। সে যে, তার মানে ও যেহেতু অন্যকে বিজারিত করতেছে ওর নাম হচ্ছে বিজারক। এই জিনিসটা আর প্যাঁচ খাওয়া যাবে না। আর আমিও এই জিনিসটা নিয়ে আর ঘুরাতে যাচ্ছি না, আর কিছু বুঝাবো না, যতটুক বুঝছো ততটুক, কারণ বেশি ঘুরাইলে আবার প্যাঁচ লাগবে পরে। মোট কথা, নাম দেওয়ার সময়, ঘটনা না, জারণ করতেছে না বিজারণ করতেছে ডাজন্ট ম্যাটার, নাম দেওয়ার সময় তুই চিন্তা করবি সে অন্যের কি ঘটাচ্ছে, নিজের মধ্যে কি করতেছে না সেটা না। ওকে, তাহলে দেখ এখন কি কি বলতেছে, জারণ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তার মানে ইলেকট্রন ছাড়ন আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তো এগুলো তো আমি পড়ে ফেলছি, ঠিক আছে। তবে জারক কি করে? হুট করে তোকে যদি বলে জারক কি করে, তুই কি বলবি? ইলেকট্রন ছাড়ে না, উল্টাটা বলবি ইলেকট্রন গ্রহণ করে। জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ও ইলেকট্রন গ্রহণ করে বলে ও অন্যকে জারিত করতেছে, সেই জন্য। বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে, কারণ ও ইলেকট্রন ত্যাগ করে বলে অন্যকে বিজারিত করতেছে, কারণ ওর ইলেকট্রনটা তো আরেকজন গ্রহণ করে, তাই না? তো এটা আবার শর্টকাটে একটা মনে রাখা যায়, জাগ্রত বিদ্যা। জাগ্রত বিদ্যা, যা দিয়ে হচ্ছে জারক,
ক্রত মানে কি জারক গ্রহণ করে, আর বিদ্যান মানে কি বিধি হচ্ছে বিজারক, দান মানে কি ত্যাগ, বিজারক ত্যাগ করে। ঠিক আছে? আচ্ছা, জারণ বিজারণ কিন্তু যুগপৎ ভাবে ঘটে, এটা তো ক্লাস 9-10 থেকে পড়ে আসার কথা। ওই যে একসাথে ঘটে, জারণ কখনো একটা বিক্রিয়া হয় না, বিজারণ কখনো একটা বিক্রিয়া হয় না, জারণ বিজারণ পুরাটা মিলে একটা বিক্রিয়া। ঠিক আছে? আর ইংলিশে এটাকে সংক্ষেপে জারণ বিজারণ বিক্রিয়া না বলে রেডক্স বিক্রিয়া বলে। এটাকে কি বলা হয়? রেডক্স বিক্রিয়া। রেড শব্দটা আসে রিডাকশন থেকে, আর অক্স শব্দটা আসছে অক্সিডেশন থেকে। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। এটা হচ্ছে সাইমেলটেনিয়াসলি ঘটে। সাইমেলটেনিয়াসলি ঘটে মানে কি একসাথে ঘটে। তার মানে কি একটা মৌলে ইলেকট্রন ছাড়ে, ওই ইলেকট্রনটাই কিন্তু আরেকটা মৌলে অ্যাকসেপ্ট করে, তারপর দুইটা যুক্ত হয়ে যায়। তাহলে জারণ বিজারণ বেসিক কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে? তো এখন যেহেতু তোরা ছোট না, এখন যেহেতু বড় হয়েছিস, এখন তো তোকে আর ছোট ছোট প্রশ্ন আসবে না। ঠিক আছে? এখন কিছু বড় প্রশ্ন আসবে। যে আমাদের, আমি সরাসরি জারণ বিজারণ যেহেতু বেসিকটা বুঝাই ফেলছি, এখন আমি সরাসরি ইয়াতে চলে যাব। মানে আগে ছোটখাটো বিক্রিয়া দেখাই, তারপর বড় বিক্রিয়াতে যাবো এমন না। আমি শুরুতে বড় বিক্রিয়া চলে যাব, কারণ ছোট বিক্রিয়া তোদের আসবে না। তো আমরা শুরুতে আমাদের সিলেবাসের মেইন টপিকে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, জারক মানে কি? যে ইলেকট্রন গ্রহণ করে। বিজারক মানে কি? যে ইলেকট্রন ছাড়ে। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই জিনিসটা প্যাচ খাওয়া যাবে না। ঘটনা বললে একটা, নাম বললে তখন উল্টাটা ঘটবে। তো আমরা কয়েকটা জারকের নাম পড়ে ফেলবো। তারপর আচ্ছা, এর আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এটা তো ক্লিয়ার হইছস যে এ আর বি যে তৈরি করে এ বি উৎপন্ন করতেছে, এখানে যে কোনো একজন জারক, ধরলাম এ জারক, যে কোনো একজন বি জারক। হ্যাঁ, তার মানে জারণ বিজারণ বিক্রিয়ায় অবভিয়াসলি একটা জারক থাকবে, একটা বিজারক থাকবে, ওরা দুজন যুক্ত হবে, যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করবে। ঠিক না? তো আমরা এখন কি করব? আমরা যে বড় বড় বিক্রিয়াগুলো করবো, 7টা বিক্রিয়া করবো, ওই 7টা বিক্রিয়া পড়লে তো বাকিগুলো পারবি। ওই 7টা বিক্রিয়ার মধ্যে কিছু জারক কি কাজ করে, কিছু বিজারক কি কাজ করে, কয়েকটা জারকের নাম পড়বো, কয়েকটা বিজারকের নাম পড়বো। ওরা সবসময় যে বিক্রিয়াতে অংশগ্রহণ করুক না কেন, ওরা সবসময় যে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করুক না কেন, ওরা সবসময় সেম পরিমাণ ইলেকট্রনই ছাড়বে, সেম পরিমাণ ইলেকট্রনই গ্রহণ করবে। তো আমরা কয়েকটা স্পেসিফিক জারকের নাম আমরা আগে পড়ে ফেলবো, কয়েকটা স্পেসিফিক জারকের নাম পড়ে ফেলবো, তারপর কয়েকটা স্পেসিফিক বিজারকের নাম পড়ে ফেলবো। হ্যাঁ, এই জারকগুলো বিক্রিয়ার মধ্যে কি করে সেটাও পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো। এরপর যখন দুইটা একটা জারকের সাথে একটা বিজারকে যুক্ত করব, তো আমরা তো জানি বিক্রিয়ার মধ্যে জারক কয়টা ইলেকট্রন ছাড়বে, সরি জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, আর বিজারক কয়টা ইলেকট্রন ছাড়বে, এটা তো আমরা জানি। তারপর ফুল বিক্রিয়াটা লিখবো। তার মানে আমরা আগে কয়েকটা স্পেসিফিক জারকের নাম পড়ে ফেলবো এবং ওরা বিক্রিয়া অ্যাকচুয়ালি কি কি করে এটা পড়ে ফেলবো। এরপর কয়েকটা বিজারকের নাম পড়বো, ওরা বিক্রিয়া কি কি করে সেটা পড়বো। আচ্ছা, কয়েকটা স্পেশাল জারকের নাম। জারক মানে কি? ইলেকট্রন গ্রহণ করে যারা, উল্টাটা হবে। ওকে, এখানের মধ্যে শুধু স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো পড়লেই হবে। ঠিক আছে? এতগুলো পড়া লাগবে না। শুধু স্টার চিহ্ন যেটা মাত্র 3টাতে দেওয়া আছে, মাত্র 3টা জারকের নাম পড়বো। একটা হচ্ছে KMnO4, আরেকটা হচ্ছে যে K2Cr2O7, আরেকটা হচ্ছে যে PbO2। পিবি মানে কি লেট। ঠিক আছে? PbO2, এই 3টা জারকের নাম করবো। যেহেতু ওরা জারক, তার মানে ওরা অবভিয়াসলি বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে, জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? এখন ফুল যৌগ তো আর বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে না। এখানের মধ্যে এই KMnO4 যেটা আছে, এগুলো এখন যা যা বলবো এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, একদম ইজি ব্যাপার। KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজ যেটা আছে এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। এখন ভাই কেমনে ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় মৌল হয়েছে জানার দরকার নেই, তোকে তো 3টা জারকের নামই দিছি, তুই কি 3টা জারক মুখস্থ রাখতে পারবি না যে KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজটা হচ্ছে যে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল এমনি কাকে বলে কোনটা, এটা তো আমরা কয়দিন আগে দেখাইছি, 1 ক্লাস আগে তো দেখাইছিলাম মনে হয়। যার জারণ সংখ্যা বেশি সেই কেন্দ্রীয় মৌল হয়। ঠিক আছে? বা যার যোজনী সংখ্যা বেশি আর কি। তো যাই হোক, তাহলে KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজ হচ্ছে কেন্দ্রীয় মৌল। ইভেন এটাও মুখস্থ করে ফেলতে হবে, ম্যাঙ্গানিজ যখন KMnO4 যৌগের মধ্যে ভিতরে থাকে, মানে KMnO4 আকারে থাকে ম্যাঙ্গানিজ, তখন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। আচ্ছা, জারণ সংখ্যা বলতে কি বুঝে এটা তো ক্লাস 9-10 এ পড়ে আসার কথা। KMnO4
এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা -1, অক্সিজেনের একটা জারণ সংখ্যা -2 আর 4টার 4 ইজ ইকুয়াল 0 হয়। তাহলে এখানে আমরা ইকুয়েশন মিলাইলে ম্যাঙ্গানিজ সমান আসবে কত? +7 আসবে, অটোমেটিক +7 আসবে। অক্সিজেন জারণ সংখ্যা যে -2 হয়, পটাশিয়াম জারণ সংখ্যা যে +1 হয়, এগুলো তো আমরা জানি, তাই না? কারণ অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করলে ওর অষ্টকপূর্ণ হয়, পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়লে ওর অষ্টকপূর্ণ হয়। এগুলো তো ছোটবেলায় শিখে আসার কথা। আচ্ছা, তার মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে 7। আমি জাস্ট দেখাইছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আসলে 7 হয়, কিন্তু এটা জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এই যৌগের মধ্যে যখন থাকে তখন ওর জারণ সংখ্যা হচ্ছে +7। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, জারণ সংখ্যা কিন্তু পরিবর্তিত হয়, এটা মাথায় রাখতে হবে। এটা জাস্ট বুঝার জন্য বলতেছি, এটা লাগবে না, জাস্ট বুঝার জন্য বলতেছি। ম্যাঙ্গানিজ এই যৌগের ভিতর আছে বলে ওর +7। ও কিন্তু অন্য একটা যৌগের মধ্যে থাকলে ওর জারণ সংখ্যা, যেমন ম্যাঙ্গানিজ অক্সাইড হতে পারে, এই যৌগের মধ্যে থাকলে আবার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা অন্যটা। কেন অক্সিজেন একটা -2 করে, তাহলে দুইটার কত হবে? -4, তাই না? তার মানে অক্সিজেন আছে কত? -4 জারণ সংখ্যা। আমরা যদি ম্যাঙ্গানিজকে x ধরি, x ইন্টু x প্লাস মানে -4 হবে, তাই না? ইজ ইকুয়াল 0 ধরলে x সমান কত হবে? 4 হবে। তো এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আবার কি হচ্ছে? 4 হচ্ছে। তো এটা ডিপেন্ড করে ও কোন যৌগের ভিতর আছে। এটা জাস্ট বুঝার জন্য বলছি, বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। হুম, আচ্ছা। তো ও যখন KMnO4 এর ভিতর থাকে তখন ম্যাঙ্গানিজের মূল জারণ সংখ্যা কত থাকে? 7টা। ও যে বিক্রিয়ায় অংশগ্রহণ করুক না কেন, জারণ বিজারণ বিক্রিয়ায় যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও 5টা ইলেকট্রনই গ্রহণ করবে। ও সবসময় 5টা ইলেকট্রনই গ্রহণ করবে। 5টা ইলেকট্রন গ্রহণ করলে ম্যাঙ্গানিজের যার জারণ সংখ্যা এখন +7 ছিল, ওর পরিবর্তিত জারণ সংখ্যা +2 হয়ে যাবে না? +7 মানে কি? ওর মধ্যে প্রোটন 7টা বেশি আছে, ইলেকট্রন 7টা কম আছে। এখন 5টা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে। 5টা ইলেকট্রন তো 5টা প্রোটনকে কি করে ফেলছে? নিউট্রাল করে ফেলছে। তার মানে এক্সট্রা চার্জ থাকে কত? +2। ঠিক আছে? তার মানে পরিবর্তিত জারণ সংখ্যা কত হবে? +2। এটা সব বিক্রিয়ায় KMnO4 যে বিজারক এর সাথেই বিক্রিয়া করুক না কেন, যে বিজারকের সাথে বিক্রিয়া করুক না কেন, ও সবসময় সেম কাজটাই করবে, 5টা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? তাহলে ও পরবর্তী রূপ কি হবে? ম্যাঙ্গানিজ 2 প্লাসে কনভার্ট হবে। বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ ম্যাঙ্গানিজ 2 প্লাস। তুল্য সংখ্যাটা মাস্ট ইম্পর্টেন্ট। তুল্য সংখ্যা মানে কি? একটা বিক্রিয়ায় ও যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে বা ত্যাগ করতেছে, মানে কতগুলো ইলেকট্রন আদান প্রদানের সাথে জড়িত, ওইটাই তুল্য সংখ্যা, তাই না? এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করার সাথে জড়িত, তার মানে তুল্য সংখ্যা কত হবে? 5 হবে। তুল্য সংখ্যাটা ইম্পর্টেন্ট। আরেকটা আছে কি? K2Cr2O7, ঠিক আছে? এই বিক্রিয়ায় তোর মনে রাখতে হবে একটা জারণ সংখ্যা সবসময় একটার হিসাব হয়। একটার হিসাব হয়। একটার হিসাব বলতে কি? K2Cr2O7। এখানে ক্রোমিয়াম কি বলে? এটাকে কি বলে? ওয়ার্ডটাকে কি বলে? এখন একটু আগে পড়াইলাম। কেন্দ্রীয় মূলক। সরি, ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় মূলক। হুম, এটা নিয়ে কোনো ডাউট নেই। ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় মূলক। কেন কেন্দ্রীয় মূলক এগুলো একটু আগে তো পড়াইছি, যার জানার দরকার বিষয় তো, কিন্তু এখানে মুখস্থ করলে হয়ে যাচ্ছে। ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় মূলক। এখন ক্রোমিয়াম দেখতো দুইটা আছে না? দুইটা আছে না? ওকে, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে যে +6। এখন তোমাকে যদি বলে যে এই যৌগের ভিতর ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তুমি কি বলবা যে তার মানে দুইটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তার মানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3 করে? এই জায়গায় ভুল করবা। জারণ সংখ্যা সবসময় একটার হিসাব করা হয়, মানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বলতেছে +6, তাহলে দুইটার অবশ্যই +12 হবে। তোকে যদি বলে যে এই যৌগের মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তার মানে তোমার বুঝতে হবে একটা ক্রোমিয়ামের কথাই বলতেছে। ঠিক আছে? এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, দেখিস। তাহলে দুইটার কত হবে? +12 করে। এখন এই ক্রোমিয়াম আছে না? এই ক্রোমিয়াম সবসময় যে বিক্রিয়ায় অংশগ্রহণ করুক না কেন, যে বিজারকের সাথে বিক্রিয়া করুক না কেন, এই ক্রোমিয়াম সবসময় 6টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করলে ক্রোমিয়াম আছে 2টা। তাহলে প্রতিটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করবে। প্রতিটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 3টা করে ইলেকট্রন গ্রহণ করলে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ছিল? +6 ছিল না? এখন কত হয়ে যাবে? ক্রোমিয়াম +3। এটাও ক্রোমিয়াম +3 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি হলো? তাহলে এখন একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3 করে হয়ে যাবে। তার মানে জারণ সংখ্যা অলওয়েজ একটার হিসাব করা যায়। মানে জারণ সংখ্যা ওয়ার্ডটা ইউজ করছে, তার মানে তোমার ধরে নিতে হবে এখানে একটার কথা বলতেছে, দুইটার কথা বলা নেই। দুইটা হলে কি হয় এটা তুমি নিজে মনে মনে হিসাব করে নিবা যে, ঠিক আছে?
যেমন ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তার মানে Cr2 এর জারণ সংখ্যা +6 না, Cr এর জারণ সংখ্যা হচ্ছে +6, ঠিক আছে? আর এইখানে এই যৌগের মধ্যে যে ক্রোমিয়ামটা আছে, এই ক্রোমিয়ামটা যে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করুক না কেন, ও সবসময় 6টা ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, 6টা ইলেকট্রন যেহেতু গ্রহণ করে, এখানে যেহেতু ক্রোমিয়ামটা Cr2 আকারে আছে, তার মানে প্রতিটা ক্রোমিয়াম 3টা করে গ্রহণ করবে। তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হয়ে যাবে? +3 হয়ে যাবে। আর জারণ সংখ্যা মানে কি, একটার হিসাব করতেছি +3, কিন্তু তুমি তো মনে মনে জানো Cr2 এর জারণ সংখ্যা +6, দুইটার হইলে +6, এটা মনে মনে, বাট একটা জারণ সংখ্যা তো +3 হয়, তাই না? ওকে, এই যে ক্রোমিয়ামের মূল জারণ সংখ্যা কত? +6। শুরুতে Cr এর জারণ সংখ্যা +6 আকারে থাকে, ও ইলেকট্রন গ্রহণ করে তিনটা করে ইলেকট্রন গ্রহণ করবে। তো তিনটা করে ইলেকট্রন করলে পরবর্তীতে জারণ সংখ্যা হিসেবে +3, ঠিক আছে? বিক্রিয়ার পরে পরবর্তীতে রূপ হচ্ছে Cr3, বিক্রিয়ার পরে পরবর্তীতে রূপ হচ্ছে Cr3। Cr3টাকে বিক্রিয়ার পরে এভাবে লেখা হয় নরমালি 2Cr3, কারণ Cr2 ছিল তো, Cr2 ছিল না, Cr2 ছিল না, এখানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 করেছিল, এখন প্রতিটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3 হয়ে যাবে, এটা একটা গ্রহণ করবে, এটা একটা গ্রহণ করবে, এভাবে করে, তাই না? তো দুইটাকে একসাথে এভাবে লেখা যায় না, 2Cr3, এটা মনে রাখতে হবে। ওকে, তার মানে কি তুল্য সংখ্যা কত হবে? 6 হবে, কারণ ওর সাথে জড়িত কই, 6টা ইলেকট্রন গ্রহণ করার সাথে জড়িত, 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তার মানে ওর তুল্য সংখ্যা কত হবে? 6। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই তিনটা। আরেকটা হচ্ছে PbO2, PbO2 মূল জারণ সংখ্যা কত? +4, এখানে Pb হচ্ছে কি, মানে লেট হচ্ছে কেন্দ্রীয় মূলক, তো ওর মূল জারণ সংখ্যা হচ্ছে +4, ও সবসময় দুইটা ইলেকট্রনই গ্রহণ করবে, ঠিক আছে? যে এইগুলো আমরা কি বলতে, জারক করতেছি, জারক মানে কি, ইলেকট্রন গ্রহণ করে যারা, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে পিবিটা কি যাবে? +2 হবে, পিবি +2 হয়ে যাবে বিক্রিয়ার পরে, ঠিক আছে? পিবি +2 আকারে থাকবে বিক্রিয়ার পরবর্তীতে। তার মানে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে, যেহেতু এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করার সাথে জড়িত। আরেকটা হচ্ছে যে FeCl3, FeCl3, ঠিক আছে? আচ্ছা, আয়রনেরটা আসলে একদম কমন ব্যাপার। আয়রনেরটা তুমি সবসময় মনে রাখবা, আয়রন যদি 3+ আকারে থাকে, ও সবসময় অবভিয়াসলি একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়ে যাবে। আয়রন যদি Fe2+ আকারে থাকে, তাহলে ও অবভিয়াসলি একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ এই কনভার্ট হবে। এগুলো মুখস্থ জিনিস, এগুলো পড়াও লাগে না। যেহেতু এখানে FeCl3 দেওয়া আছে, Cl3, এখানে 3টা কার জন্য আসে? নিশ্চয়ই আয়রন Fe3+ ছিল, Fe3+ ছিল বলে এটা তো Cl এর নিচে বসছে, তাই না? Cl এর নিচে বসছে, মানে এখান থেকে যৌগটা দেখলে ইজিলি তো বোঝা যায় যে কি, আয়রনের জারণ সংখ্যা এই ক্ষেত্রে 3+, তার মানে এই ক্ষেত্রে যেহেতু 3+, ও তার মানে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ কনভার্ট হবে। ওকে, বুঝতে পারছি আশা করি। আয়রনেরটা নিয়ে কোনো ঝামেলা নেই, তবে তুই যদি অন্যভাবে হিসাব করতে চাস, এ দেখ, আয়রন Cl3, ক্লোরিন, একটা ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1 করে না? তাহলে তিনটার কত হবে? -3, তাহলে ইট ইজ ইকুয়াল 0, তার মানে x প্লাস -3 ইজ ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল 3 হবে, তার মানে x মানে কি, আয়রনের জারণ সংখ্যা। এগুলো ইজি জিনিস, এই 4টা জিনিস তোমার হচ্ছে মনে রাখতে হবে। জারকের ক্ষেত্রে এই 4টা জারকের কথাই বলছি, বাকিগুলো বাদ দিলাম। ঘুরে ফিরে এই 4টা জারক থেকে প্রশ্ন আসবে। বিজারকের মধ্যে হচ্ছে যে, আমি তোকে বলি, বিজারকের মধ্যে বেশিরভাগ মনে রাখতে হবে, এই 1টা 2টা 3টা 4টা 5টা বিজারকের নাম মনে রাখতে হবে। বিজারক মানে কি, ইলেকট্রন ছাড়বে। একটা বিজারক আছে ফেরাস সালফেট, সালফেটের মধ্যে আয়রনের জারণ কত? +2, অবশ্যই +2, সালফেটের -2 হলে আয়রন কত হবে? +2 হবে, তাই না? ওভারঅল যোগের জারণ সংখ্যা কিন্তু অলওয়েজ 0 হয়, ওভারঅল যোগের জারণ সংখ্যা কিন্তু অলওয়েজ কি হয়? 0 হয়। ওভারঅল যোগের জারণ সংখ্যা কিন্তু অলওয়েজ কি হয়? 0 হয়। তার মানে সালফেট কত? -2, তার মানে আয়রন অবশ্যই +2 হইতে হবে কাটাকাটি করার জন্য। ওকে, এখানে কেন্দ্রীয় মূল আয়রন, ও দুইটা মূল জারণ সংখ্যা +2 ছিল, ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে +3 দিয়ে কনভার্ট হবে, বিক্রিয়া পরবর্তীতে রূপ হচ্ছে আয়রন 3+। আচ্ছা, তাহলে তার মানে তুল্য সংখ্যা অবশ্যই কি হবে? 1, কারণ একটা ইলেকট্রন ছাড়ছে। যতটা ইলেকট্রন ত্যাগ করতেছে বিজারকের ক্ষেত্রে, যতটা ইলেকট্রন ত্যাগ করতেছে ওটাই তার কি, তুল্য সংখ্যা। জারকের ক্ষেত্রে যতটা ইলেকট্রন গ্রহণ করতেছে ওটাই তার তুল্য সংখ্যা। H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়, এটা তো জানার কথা। পারঅক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা কত? -1। নরমালি অক্সিজেন জারণ সংখ্যা কত হয়? -2 হয়। পারঅক্সাইডে হচ্ছে যে -1 হয়, সুপার অক্সাইডে হচ্ছে যে -1/2 হয়, ঠিক আছে? H2O2, তো H2O2 যেহেতু এটা পারঅক্সাইড, তাহলে এখানে কি হবে?
এখানে কেন্দ্রীয় মৌল অক্সিজেন, ওর মূল জারণ সংখ্যা শুরুতে -1 ছিল, ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পরবর্তীতে জারণ সংখ্যা 0 হয়ে যায়। বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ হচ্ছে যে অক্সিজেন। বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এতক্ষণ যেগুলো পড়ে আসছো সবগুলো বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ একটা আয়ন আকারে দিছে না? আয়ন আকারে দিছে না? একটা আয়ন আকারে, কিন্তু অক্সিজেন কিন্তু আয়ন আকারে নাই। অক্সিজেন ডাইরেক্ট যেহেতু ওর জারণ সংখ্যা শূন্য হয়ে গেছে, ও টু আকারে নিজস্ব ভাবে বসবে। এখন কথা হচ্ছে যে যেগুলো আয়ন আকার আছে এগুলো নিয়ে একটু কাহিনী আছে। কাহিনী বলতে ছোট একটা কাহিনী। আর যেগুলো আয়ন আকারে নেই এগুলো বিক্রিয়ার পরে উৎপাদের সরাসরি বসা দিবে O2 আকার, মানে O2 সাথে অন্য কিছু আর যুক্ত হবে না, এটা সরাসরি বসা দিবে। কিন্তু যেগুলো আয়ন আকার আছে ওগুলো নিয়ে একটু সামান্য কাহিনী আছে, এগুলো মুখস্থ করে ফেলবে। আরেকটা হচ্ছে কি H2C2O4, এখানে কিন্তু কার্বনের জারণ সংখ্যা +3 করে। এখানে কার্বনের এই যৌগের মধ্যে কার্বনের জারণ সংখ্যা +3, আর ও সবসময় একটা ইলেকট্রন ছেড়ে +4 এ কনভার্ট হয়। এবার বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যেহেতু ওটা কোনো আয়ন আকারে নেই, কার্বন ডাইঅক্সাইড আকারে আছে, এর সরাসরি উৎপাদে চোখ বন্ধ করে বসাই দিবি যে ও এই যৌগটা আছে, তার মানে উৎপাদে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, বসাই দিবি ধুম করে। এই কার্বন ডাইঅক্সাইডের সাথে অন্য কিছু যুক্ত হবার চান্স নেই। তার মানে এখানে যেহেতু তুল্য সংখ্যা 2 হবে, যেহেতু তুল্য সংখ্যা 2 কেন হবে? এটা ভুল আছে। এখানে তুল্য সংখ্যা 1 হবে। এটা তুল্য সংখ্যা 1 হবে, আমি বলে দিলাম। যেহেতু যতটা ইলেকট্রন ছাড়তেছে, এখানে ইলেকট্রন ছাড়তেছে কয়টা? একটা। খেয়াল রাখতে হবে কিন্তু এগুলা। আচ্ছা, না না, কাহিনী আছে তো, আমি তো সরি। দেখ, ইলেকট্রন ছাড়ছে কয়টা? H2O2 তে পারক্সাইডে অক্সিজেন ইলেকট্রন ছাড়ছে কয়টা? একটা না? কিন্তু ওর জারণ সংখ্যা, সরি, তুল্য সংখ্যা কত হয়েছে? তুল্য সংখ্যা কিন্তু 2 হয়েছে। তুল্য সংখ্যা কিন্তু তোমার হিসাব করতে হবে দুইটার ক্ষেত্রে, কারণ টোটাল যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, ইলেকট্রন আদান প্রদানের সাথে জড়িত, এটাই তার তুল্য সংখ্যা। যেহেতু এখানে অক্সিজেন দুইটা আছে, তার একটা অক্সিজেনে একটা করে ইলেকট্রন ছাড়তেছে, তাহলে দুইটা দুইটা করে ছাড়বে, তাহলে তুল্য সংখ্যা 2 হবে। টোটাল যে ইলেকট্রনটা হচ্ছে, তুল্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু দুইটা হিসাব করতে হবে, এটা কিন্তু জারণ সংখ্যা না। ঠিক আছে? ঠিক সেমভাবে এটার ক্ষেত্রেও। তবে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম এখানে তোর একটা জিনিস মনে রাখতে হবে, সোডিয়াম থায়োসালফেট যেটা আছে, এই যে Na2S2O3 যেটা আছে, এটাতে 2টা স্টার দিছে। 2টা স্টার কেন দিছে? এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে কি, এখানে কেন্দ্রীয় মৌল সালফার, কোনো ডাউট নেই। মূল জারণ সংখ্যা এই যৌগের মধ্যে সালফারের জারণ সংখ্যা +2 করে হয়, মানে সালফার +2 আকারে থাকে। এই সালফার একমাত্র দশমিক আকারে ইলেকট্রন ছাড়ে, -0.5, মানে 0.5 ইলেকট্রনটা ছেড়ে দিবে। ইভেন পরবর্তীতে জারণ সংখ্যা হবে +2.5, এটা মুখস্থ করতে হবে। 0.55 ইলেকট্রন ছাড়বে, জারণ সংখ্যা হবে পরবর্তীতে 2.5। যেহেতু আগে 2 ছিল, এখন 0.5 ছেড়ে দিচ্ছে, তার মানে 0.5 এক্সট্রা পজিটিভ চার্জ থাকবে, তার মানে কি 2.5 হবে। 2.5 পরবর্তীতে জারণ সংখ্যা। বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপটাও তোমার মুখস্থ করে বলতে হবে, S4O6 2-। যেগুলো আয়ন আকারে থাকে, এই আয়নের সাথে নিশ্চয়ই কোনো একটা কিছু যুক্ত হয়ে এই আয়নটাকে নিউট্রাল করবে। ঠিক আছে? এটা জারণ বিজারণ বিক্রিয়া যখন ফুল পড়াবো তখন। আর এই ক্ষেত্রে তুল্য সংখ্যা 1 হয়, কারণ এখানে সালফার আছে কয়টা? 2টা। একটা 0.5 করে ইলেকট্রন ছাড়তেছে, তাহলে 2টা কত ছাড়বে? একটা ইলেকট্রন ছাড়বে টোটাল। ওকে, তার মানে তোমাকে আমি কয়েকটা জারকের নাম পড়াই ফেলছি, কয়েকটা বিজারকের নাম পড়াই ফেলছি, ইভেন জারকগুলো কি করে, বিজারকগুলো কি করে বিক্রিয়ার মধ্যে পড়াই ফেলছি। এখন জাস্ট প্রশ্ন কি আসবে জানো? তোমার এখানে 3টা স্টার দিয়ে দিছি না? এই 3টা স্টারের সাথে, এই 3টা, সরি 4টা স্টার দিছি। 4টা স্টারের মধ্যে যে কোনো একটা জারক নিবে, এই জারকের সাথে তোর কথার কথা KMnO4 নিছে। 4টার মধ্যে KMnO4 জারক নিছে। এই KMnO4 জারকের সাথে তো যে কোনো বিজারকের বিক্রিয়া করাই দিতে পারে। তাহলে KMnO4 প্লাস ফেরাস সালফেটের বিক্রিয়ায় পুরাটা লেখো কি হবে? বলতে পারে যে KMnO4 এর সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া কি হবে? KMnO4 এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া কি হবে? এখন KMnO4 কি করে বিক্রিয়ার মধ্যে, কয়টা ইলেকট্রন গ্রহণ করে আর পারঅক্সাইড কয়টা ইলেকট্রন ছাড়ে, এগুলো তুমি সবই জানো। প্রশ্ন আসতে পারে যে যেকোনো একটা বিজারক নিল, বিজারকের সাথে যেকোনো একটা জারকের বিক্রিয়া ঘটায় দিল। আশা করি প্রশ্নটা বুঝতে পারছি যে প্রশ্ন কিভাবে আসবে। এবং তুই তো জানোসই, যার সাথে যারই বিক্রিয়া ঘটুক, তুই তো জানোসই ওরা জারণ বিজারণ বিক্রিয়া অলওয়েজ কি করে। হুম, আচ্ছা, আমি যদিও পড়াবো, সবকিছুই পড়াবো,
আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, জারণ বিজারণ বিক্রিয়া সংগঠন করার জন্য, জারণ বিজারণ বিক্রিয়াটা হওয়ার জন্য অবভিয়াসলি একটা মাধ্যম প্রয়োজন। মাধ্যম প্রয়োজন মানে কি, তুমি হুট করে জারকের সাথে বিজারকের বিক্রিয়া দিতে পারবা না। জারক আর বিজারক একটা মাধ্যমের ভিতর থাকতে হবে। মাধ্যমের ভিতরটা মানে কি, মাধ্যমটা মানে কি, হয় অম্লীয় মাধ্যম হইতে পারে, ক্ষারীয় মাধ্যম হইতে পারে, বা নিরপেক্ষ মাধ্যম হইতে পারে, কিন্তু মাধ্যম প্রয়োজন। আমরা ইন্টারে বেশিরভাগ অম্লীয় মাধ্যমে একটা করব, সবগুলো অম্লীয় মাধ্যমে একটা করব, ক্ষারীয় মাধ্যমে আমাদের নাই। ওকে, এখন হচ্ছে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কেমনে করব, ফুল প্রসেস। এখানে স্টেপ বাই স্টেপ সব লেখা আছে, স্টপ স্টেপ, মোট মনে 5টা স্টেপ আছে এখানে। 5টা স্টেপ। ওকে, হুট করে তোকে প্রশ্ন করে দিল কোয়েশ্চেন KMnO4, এটা একটা কি জারক, একটু আগে পড়ে আসছি। সাথে H2C2O4, ওই যে বলছি যেখানে কার্বনের জারণ সংখ্যা কত, +3 করে থাকে, ও একটা ইলেকট্রন ছেড়ে +4 কনভার্ট হয়। হ্যাঁ, যেকোনো একটা জারক নিল, যেকোনো একটা বিজারক দিল, তারপর মাধ্যম হিসেবে যেহেতু অম্লীয় মাধ্যম নিয়ে আমরা পড়ালেখা করবো, সালফিউরিক অ্যাসিড ঢুকাই দিল, মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড ঢুকাই দিল, ও বিক্রিয়াটা ফিল আপ করো, উৎপাদে কি কি উৎপন্ন হবে। স্টেপগুলো একদম সহজ। আমাদের তুল্য সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, যে কয়টা জারক বলছি, যে কয়টা বিজারক বলছি, এদের তুল্য সংখ্যাগুলো। তুল্য সংখ্যা মুখস্থ করার কিছু নেই, ও কয়টা ইলেকট্রন ছাড়ে, কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এই জিনিসটা বুঝে গেলে তোর তুল্য সংখ্যা তুই নিজেই বের করতে পারবি, তাই না? যাই হোক, স্টেপ 1, B4B দ্বারা জারক বিজারক চিহ্নিত করি, যা অবশিষ্ট থাকবে তাই হলো মাধ্যম। প্রথম কথা হচ্ছে যে B4B, এই জিনিসটা আসলে শুধাই, কারণ এগুলো সলভ করতে গেলে যদি কোনটা জারক কোনটা বিজারক এটাও না চিনোস, তাহলে তো লজ্জা শরমের ব্যাপার। কারণ জারক তো শিখাইছি মাত্র 3টা জারকের নাম শিখাইছি, বিজারকের না প্রায় 5টার নাম শিখাইছি, ওই 3টা বাদে যা থাকে সবই বিজারক, 3টার মধ্যে সব জারক। তো B4B রুলস দ্বারা আমি আর এটা নিয়ে পেঁচাবো না, ঠিক আছে, এটা আমি আর পেঁচাবো না। তাও শিখাই দিচ্ছি এখানে B4B দ্বারা জারক বিজারক চিহ্নিতকরণ করা। আচ্ছা, জারণ সংখ্যায় পারলে বিজারক, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি কমে না? ম্যাঙ্গানিজ আমরা তো জানি +7 আকারে থাকে, বিক্রিয়ার পরে +2 হয়ে যায়, ম্যাঙ্গানিজ +2 হয়ে যায়, মানে ইলেকট্রন 5টা গ্রহণ করে, +2 হয়ে যায়। C2 সিট এখানে কেন্দ্রীয় মৌল কার্বন না, কার্বনের +3 আকারে থাকে, একটা ইলেকট্রন ছেড়ে +4 হয়ে যায়, একটু আগে পড়ে আসি। তার মানে জারণ সংখ্যা বাড়ছে, আর এই যৌগটার মধ্যে বাড়ছে, তার মানে এই যৌগটা বিজারক, বাড়লে বিজারক, এটাকে বলে B4B রুল। তো এত কিছু দেখেন, এত রুলস শিখে শিখে তো লাভ নাই, তুই চোখে দেখার সাথে সাথে বুঝে যাবে এটা জারক, এটা বিজারক। যে ইলেকট্রন ছাড়ে সে বিজারক, যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক, মানে আবার কি, ঠিক আছে? তো কিন্তু এখানে রুলস যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে জারক আর বিজারক যাই হোক, ওদের তুল্য সংখ্যাটা আমাদের জানা থাকতে হবে। এই যে ম্যাঙ্গানিজ, আমরা জানি যে ও +7 আকারে থাকে, ও +2 তে কনভার্ট হয়, তার মানে এখানে জারক। তুল্য সংখ্যা 5 ছিল MnO4 এর, মানে ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে, H2C2O4, ও একটা কার্বন একটা করে ইলেকট্রন ছাড়ে, তার মানে 2টা কার্বন 2টা ইলেকট্রন ছাড়বে, তার মানে ও তুল্য সংখ্যা 2 ছিল। তুল্য সংখ্যাটাকে চিহ্নিত করে বলতে হবে জারক বিজারক তুল্য সংখ্যা কি, এগুলো তো 4টাই মুখস্থই করাই দিছি, মুখস্থ করে ফেলতে পারলে তো সাথে সাথে করে ফেলতে পারবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে যে স্টেপ 2 তে যাব। জারকের যে তুল্য সংখ্যা পাইছি এটা বিজারকের আগে বসাই দিব, বিজারকের যে তুল্য সংখ্যা পাইছি এটা জারকের আগে বসাই দিব। বিজারকের তুল্য সংখ্যা কত ছিল, 2, 2টা কি 2 KMnO4 হয়ে যাবে। KMnO4 এর যার কত ছিল, এটা যেহেতু জারক, তার মানে কি ও তুল্য সংখ্যা কত ছিল, ও 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন তুল্য সংখ্যা 5, ওর তুল্য সংখ্যাটা ওর আগে বসাই দিব। এটা হয়ে গেল স্টেপ 2, 2টা স্টেপ শেষ। সালফিউরিক অ্যাসিডের মতন থাকবে মাধ্যম আকারে। এবার হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপটা হচ্ছে একটু আইকিউর ব্যাপার। আইকিউর ব্যাপার বলতে সামান্য, প্রথমে 2KMnO4 5H2C2O4, এটা নিয়ে কোনো ডাউট নেই, এর আগে স্টেপে করে আসছে H2SO। এই মাধ্যমের অধাতব অংশ যেটা আছে, আমরা জানি হাইড্রোজেনের সাথে যেটা যুক্ত থাকে এটাই অধাতব অংশ। মোট কথা এখানে মাধ্যম হিসেবে অবশ্যই এসিডি থাকবে, যেহেতু অম্লীয় মাধ্যম করতেছি। শর্টকাট টেকনিক হচ্ছে যে হাইড্রোজেনের সাথে যেটা থাকবে এটাই অধাতব অংশ, তার মানে এটা হচ্ছে অধাতব অংশ। কোনটা, সালফেট, সালফেটটা হচ্ছে অধাতব অংশ।
এই সালফেটটা জারকের দর্শক আয়নের সাথে বসবে। ঠিক আছে? আচ্ছা, আরো সহজভাবে বলি, দর্শক আয়ন না বলে আমি এটা বলি যে এই সালফেটটা একটু বেশি ঘিজি হয়ে গেছে, যেহেতু এখনো তোরা ছোট, এখন একদম বেসিক থেকে পড়াইতে হবে। এই সালফেটটা জারকের অধাতব অংশের সাথে বসবে। এখন অধাতব অংশ এটা কেমনে বুঝবো? সরি ভুল বলতেছি, উল্টা বলতেছি। সালফেটটা কি নিজে তো অধাতব অংশ, তাই না? ও বসবে জারক বা বিজারকের ধাতব অংশগুলোর সাথে পড়বে। এখন জারকের মধ্যে অধাতব অংশ অবশ্যই অক্সিজেন। ম্যাঙ্গানিজ ধাতুও না, অধাতুও না। ধাতু অধাতু কেমনে চিহ্নিত করি? গ্রুপ 1 আর 2 এর হলে সেটা হচ্ছে ধাতু। গ্রুপ পর্যায় সারণীর গ্রুপ 13 থেকে 18 হইলে সেটা হচ্ছে কি? অধাতু। ম্যাঙ্গানিজ হচ্ছে কি মাঝখানে পড়ে। তো ম্যাঙ্গানিজ ধাতু না অধাতু না, তো এইটা নিয়ে আমরা পরে বলতেছি। তার মানে ধাতব অংশ কোনটা? জারকের মধ্যে ধাতব অংশ অবশ্যই পটাশিয়াম। তার মানে একটা উৎপাদ উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট, এটা নিয়ে কোনো ডাউট নেই, পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। K2 কেমনে হয়েছে? এখানে 2 আছে সেই জন্য, এখানে 2 আছে সেই জন্য না। এটা তো বুঝতে পারছো যে পটাশিয়ামের সাথে সালফেট যুক্ত হবে, তাই না? সালফেট কি 2 মাইনাস না? পটাশিয়াম কি +1 করে না? তাহলে এটা কি হবে? K2SO4 না? K2SO4 হবে না? তাহলে তো কমন সেন্সের ব্যাপার। এখন কথা হচ্ছে পটাশিয়াম কেন সালফেটের সাথে যুক্ত হবে, এটা কেমনে বুঝছি? স্টেপ 2 পর্যন্ত তো আমরা বুঝছি যে বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাবো, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে বসাবো। স্টেপ 3 তে গিয়ে কি করব? স্টেপ 3 তে গিয়ে মাধ্যম হিসেবে যে এসিডটা আছে, এই এসিডের অধাতব অংশের সাথে জারকের মধ্যে যে ধাতব অংশগুলো আছে ওদের সাথে যুক্ত করে একটা উৎপাদ হবে, আর বিজারকের মধ্যে যে ধাতব অংশগুলো আছে ওদের সাথে যুক্ত করে একটা উৎপাদ হবে। এখন এই সালফেট যেটা অধাতব অংশ এসিডের, ওটার জারকের মধ্যে ধাতব অংশ আছে শুধু একটা, পটাশিয়াম। তো পটাশিয়াম সালফেট একটা উৎপাদ উৎপন্ন হলো। বিজারকের মধ্যে কি কোনো ধাতু আছে? অক্সিজেন ধাতু না, কার্বনও ধাতু না, হাইড্রোজেন কিন্তু ধাতু না। হাইড্রোজেন গ্রুপ 1 এর মধ্যে পড়ে, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কোনো ধাতু না, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে হাইড্রোজেন ধাতু না, তার মানে বিজারকের মধ্যে কোনো ধাতব অংশ পাইনি, তাই এইখানে ধাতু, বিজারকের ধাতব অংশের সাথে মাধ্যমের অধাতব অংশ যুক্ত হয়ে কোনো যৌগ উৎপাদে আমরা পাবো না। কথা শেষ। তার মানে আমরা পটাশিয়াম সালফেট পেয়েছি, এটা বসাই দিছি। প্লাস আমরা আরেকটা ক্লু পাইতে পারি, সেটা হচ্ছে যে একটু তো বুঝছো পটাশিয়াম সালফেট কেমন হয়েছে। এখন বাকি উৎপাদগুলো কিভাবে লিখবো? একদম ইজি না? ম্যাঙ্গানিজটা কিসে কনভার্ট হয়? ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ প্লাস 2 তে কনভার্ট হয়, তাই না? ম্যাঙ্গানিজ কি আকার কিসে কনভার্ট হয়? +2 তে কনভার্ট হয়। তাহলে আরেকটা উৎপাদ পেয়ে গেছি। আমরা তো জানি, আমরা তো শিখেই আসছি যে বিক্রিয়ার পরবর্তী রূপটা কি হবে, বিক্রিয়ার পরে পরবর্তী রূপটা কি হবে, মানে উৎপাদে কি হবে। এই ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ 2+ আকারে থাকবে। আর বিজারকের মধ্যে C2 টা কি হয়ে যাবে? ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। একটা উৎপাদ পাবো, আরেকটা উৎপাদ পাবো কার্বন ডাইঅক্সাইড। বিজারক থেকে একটা উৎপাদ পাবো কার্বন ডাইঅক্সাইড। এগুলো পড়ে আসছি কিন্তু। ঠিক আছে? বিশ্বাস না হলে আমি তোকে এখন দেখাচ্ছি। তাহলে একটা দেখাই দিলে বাকিগুলো একদম হয়ে যাবে। এ দেখ, এই যৌগটা দিছে না? এখানে কার্বন প্লাস, জারণ সংখ্যা 5 আকারে থাকে, একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস করে কনভার্ট হয়। বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ কার্বন ডাইঅক্সাইড, মানে উৎপাদে কার্বন ডাইঅক্সাইড আকারে থাকে। শেষ, বসাই দিলাম। তো ঠিক সেম ভাবে KMnO4 এর মধ্যে বিক্রিয়ার পরবর্তীতে রূপ হচ্ছে যে ম্যাঙ্গানিজ 2+। তাহলে ম্যাঙ্গানিজ 2+ আকারে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি বলছি না যেগুলো আয়ন আকারে থাকে, বিক্রিয়ার পরবর্তীতে রূপ আয়ন আকারে থাকে, ওগুলোতে একটু ঝামেলা আছে। একটু ঝামেলা বলতে কি, ও তো আর আয়ন আকারে থাকবে না, ওকে নিউট্রাল করতে হবে। ওকে নিউট্রাল করার সময় তুই সবসময় মনে রাখবি, মাধ্যমের মানে মাধ্যমে যে এসিডটা আছে ওই এসিডের অধাতব অংশটা এসে ওকে নিউট্রাল করবে, আর কেউ নিউট্রাল করবে না। তাহলে ম্যাঙ্গানিজ সালফেট এসে ওকে নিউট্রাল করে দিল, শেষ। এই যে ম্যাঙ্গানিজ সালফেট, কারণ সালফেট কত? -2, ম্যাঙ্গানিজ কত? +2। তাহলে -2 গেছে, ম্যাঙ্গানিজ সালফেট আকারে চলে আসছে। তো শুধু প্যাঁচ খাই কোথায় জানোস? প্যাঁচ খাই যে আমরা তো একটু আগে বলছি মাধ্যমে যে অধাতব অংশ আছে, অধাতবটা জারক বা বিজারকের, জারক এবং বিজারকের মধ্যে যে ধাতব অংশ আছে ওদের সাথে যুক্ত হয়। এখন দেখা যাচ্ছে মাধ্যমে যে অধাতব অংশ সালফেট আছে, এটা আবার ম্যাঙ্গানিজের সাথে যুক্ত হয়েছে। ম্যাঙ্গানিজের সাথে এই কারণে যুক্ত হয়েছে কারণ ম্যাঙ্গানিজ আয়ন আকারে ছিল, +2 আকারে ছিল। ওকে নিউট্রাল করার জন্য সবসময় মনে রাখবে ও আবার ওর সাথেও যুক্ত হয়। এটা গেল স্টেপ 3। ঠিক আছে? এরপর কি হবে? স্টেপ 4। এই স্টেপ 4 অবশ্যই সবসময় মনে রাখবি, জারণ বিজারণ বিক্রিয়ায় অবভিয়াসলি পানি উৎপন্ন হয়।
কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। তার মানে চোখ বন্ধ করে এখানে আমরা একটা পানি ওয়ে লিখে দিব। ঠিক আছে? পানি উৎপন্ন হয় এটা লিখে দিব। এখন কথা হচ্ছে কত মোল পানি উৎপন্ন হয়? জারকের মধ্যে যতটি অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি থাকবে। জারকের মধ্যে যতগুলি অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি থাকবে, তত মোল পানি থাকবে। আর এখানে অক্সিজেন থাকবে হচ্ছে যতটি অক্সিজেন থাকবে তত মোল পানি থাকবে উৎপাদে। তার মানে উৎপাদে অবভিয়াসলি একটা পানি হবে, এটা শিওর। দেখ পানি হবে, একটা উৎপাদ পানি হবে। আমি আগের বিক্রিয়াটাতে দেখাচ্ছি পানি হবে। জারকের মধ্যে অক্সিজেন আছে কয়টা? জারক দুইটা, আমরা জানি অক্সিজেন আছে 4টা আর এখানে 2টা, তাহলে 4 দুগুণে 8। তাহলে যতটি অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি থাকবে। মোল পানি মানে কি? মোল সংখ্যাটা আগে বসে 8s2o। তাহলে আমরা বসাই দিলাম 8s2o। বুঝাতে পারছি? স্টেপ 5, এবার সমতাকরণ করতে হবে। একদম ইজি ভাইয়া, সমতাকরণ করা একদম ইজি। সমতা করার সময় S2 কে প্রথমে বিজারক থেকে খুঁজি, না পেলে মাধ্যম থেকে খুঁজি। কি বুঝোস নাই, তাই তো? ওকে, দেখতো আমরা সবসময় সমতা করব S2 কে হিসাব করে। S2 কে যদি সমতা করতে পারি বাকি সবগুলো অটোমেটিক সমতা হয়ে যাবে, এগুলো অটোমেটিক হয়ে যাবে। তুই S2 দিকে মনোযোগ রাখ। উৎপাদের মধ্যে S2 আছে কয়টা? 16টা না? উৎপাদের মধ্যে S2 আছে কয়টা? 16টা। 16টা কি এখানে আছে? এটা হিসাব করব। এখানে যদি আমরা কোনো রকম মিলাই দিতে পারি 16টা, তাহলে অটোমেটিক বাকিগুলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সমতা হয়ে যাবে। দেখবি কেমনে? এখানে S2 আছে 16টা। এখন দেখবি যে S2 এখানে 16টা আছে কিনা। কিন্তু এটাও বলে দিচ্ছে সমতা করার সময় S2 কে প্রথম বিজারক থেকে খুঁজবো। তার মানে উৎপাদে হাইড্রোজেন আছে 16টা, মানে S2 বা মানে হাইড্রোজেন আছে 16টা, S2 আছে 8টা। এটা তো আলাদা হিসাব। হাইড্রোজেন আছে 16টা। এই হাইড্রোজেন 16টা যে আছে এটা প্রথমে বিজারক থেকে খুঁজবো। প্রথমে বিজারকের মধ্যে দেখবো যে হাইড্রোজেন 16টা আছে কিনা। বিজারকের মধ্যে তো আমরা আগে 5 বসায় রাখছিলাম, তাই না? ওই যে তুল্য সংখ্যা, জারকের তুল্য সংখ্যাটা বিজারকের আগে বসে, বিজারকের তুল্য সংখ্যাটা জারকের আগে বসে। তো আমরা আগে 5 বসায় রাখছি, তো এখানে আর এডিট করা যাবে না। তো দেখা যাচ্ছে 5 দুগুণে 10। হাইড্রোজেন এখানে 2টা, 5 মানে 5 দুগুণে 10। তার মানে 10টা হাইড্রোজেন বিজারক থেকে আসতেছে, বুঝলাম। বাকি 6টা আসবে কোত্থেকে? এই যে প্রথম বিজারক থেকে খুঁজি, না পেলে মাধ্যমে যাব। মাধ্যমের মধ্যে একটু আগে কি এটার আগে 3 লাগানো ছিল? 3 লাগানো ছিল না। এখানে তো 3 লাগানো ছিল না। মাধ্যমের মধ্যে ছিল কত? 2টা। আমাদের বাকি লাগবে আর কয়টা? আর 6টা। তার মানে 2 এর সাথে এখানে যদি 3 লাগাই দিই, তাহলে 3 দুগুণে 6, 6টা হয়ে গেছে না? 6টা হয়ে গেছে। তাহলে কত হবে? এখন মাধ্যমের আগে 3 লাগাই দিব। এটা আবার কি হলো? হ্যাঁ, 3 লাগাই দিব। শেষ, সমতাকরণ অটো হয়ে যাবে। সমতাকরণ অটো হয়ে যাবে। এখন তোর মনে হতে পারে একটু আগে তো ম্যাগনেসিয়াম সালফেট এখানে 2 ছিল না, এখানে 2 আসছে কত? যখন সমতাকরণ অটো হয়ে গেছে তখন তুমি হিসেব এবার মিলাই দেখবা যে সমতা হয়েছে কিনা। দেখতো ম্যাঙ্গানিজ আছে কয়টা? 2টা না? কিন্তু উৎপাদক তো একটা ছিল। কত? একটা। তার মানে তুমি 2 লাগাই দিবা। ম্যাঙ্গানিজটা ইয়া করে দিবা। সালফেট আছে কয়টা? সালফেট হচ্ছে 3টা আছে, তাই তো? সালফেট 3টা আছে। তো সালফেট এখানে 2টা গেল, আরেকটা সালফেট এখানেও পেয়ে গেছে। আরেকটা পটাশিয়াম সালফেট না? তাহলে 3টা সালফেট হয়ে গেছে তো। তাহলে এখানে আর হিসাব করার দরকার নেই। বাকি এবার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের হিসাব। কার্বন আছে 10টা না? এখানে C2 +5। তাহলে এখানে উৎপাদিত কার্বন একটা হয়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইড 10টা বানায় দাও। 10 বসায় দাও, শেষ। অটো মিলে যাবে। তার মানে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার মেইন থিম। একদম ইজি। তো তোর থেকে মনে হতে পারে অভুক অভুক এগুলো কি হচ্ছে? ওইগুলো কি হচ্ছে না। তুই 7টা বিক্রিয়া প্র্যাকটিস করবি, এই 7টা বিক্রিয়া পারলে বাকি বিক্রিয়াগুলো আনসার করতে পারবি। ঠিক আছে? ওই 4টা মুখস্থ করে বলবি। তো তখন অটোমেটিক মুখস্থ চলে আসবে, তোর মাথায় অটোমেটিক চলে আসবে পানি কত উৎপন্ন হবে, সমতা কত হবে, কোথাও ভুল হচ্ছে কিনা এটা তুই নিজেই বুঝে যাবি। কেন বুঝে যাবি? কারণ তো তোকে তো বিক্রিয়া দিছি 7টা, এগুলো মুখস্থ না করতে বলে কেমন হবে? মানে করতে করতে অটোমেটিক মুখস্থ। আমি বলতেছি না যে কি মুখস্থ করতে হবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে। এই যে কয়েকটা ইম্পর্টেন্ট জারণ বিজারণ বিক্রিয়া, এই এই বিক্রিয়াগুলো আছে যে একটু মানে
চোখ দেখলেও যেন বুঝতে পারোস। এখন দেখাইছে এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এগুলো, এর জন্য চোখ দেখলেও বুঝতে পারোস। ঠিক আছে? এখন কথা হচ্ছে প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন কিভাবে আসবে? আয়োডোমিতি, আয়োডিমিতি এগুলো মানে পড়ায় ফেলছিলাম। হুম? আচ্ছা, এগুলো পড়ায় ফেলছিলাম। আয়োডোমিতি, আয়োডিমিতি, ইভেন শর্টকাট টেকনিক শিখাইছি। এগুলো টাইট্রেশনে করা। কিন্তু জারণ বিজারণের মধ্যে আয়োডোমিতি, আয়োডিমিতির একটা ব্যাপার আছে। ঠিক আছে? তোকে প্রশ্নের মধ্যে লিখে দিবে, একটা বিক্রিয়া লিখে দিবে। এখন তোকে বিক্রিয়াটা দেখে বুঝতে হবে এটা কি আয়োডোমিতির বিক্রিয়া নাকি আয়োডিমিতির বিক্রিয়া। শর্টকাট টেকনিক বলে দিই, আয়োডিন যদি বিক্রিয়কের মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিন যদি উৎপাদের মধ্যে থাকে এটা হচ্ছে, এই ফুল বিক্রিয়াটা হচ্ছে আয়োডোমিতি। ডো ডো এটা এভাবে শর্টকাট টেকনিকটা এভাবে মনে রাখতে, বিক্রিয়ার মধ্যে, বিক্রিয়কের মধ্যে রশ্মি আছে না, বি, রশ্মি, রশ্মি দেখলে বুঝবে যে ডি, আয়োডি। উৎপাদের মধ্যে কি রসু, ও, একটু ও টাইপের উচ্চারণ হচ্ছে না, তাহলে আয়োডো, আয়োডোমিতি। এবং কেন সেটা একটু আগে আমি একটু ব্যাখ্যা করে দিই। আমরা নর্মালি একটা বিক্রিয়া ঘটায় দিলে বিক্রিয়কগুলো আমরা জানি, উৎপাদ কি উৎপন্ন হবে, উৎপাদ কত পরিমাণে উৎপন্ন হবে, ওগুলো তো আমরা জানি না। ওগুলো ম্যাথ করলে আমরা জানতে পারি। কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মটা বাদ দিলে আমরা কি উৎপাদ কতগুলো উৎপন্ন হবে আমরা জানি? আমরা জানি না। কিন্তু বিক্রিয়ক কতগুলো আমরা মিশাচ্ছি এটা তো আমাদের জানা থাকতে হবে, তাই না? বিক্রিয়ক আমরা অলওয়েজ জানি, উৎপাদ অলওয়েজ আমাদের অজানা থাকে। এখন আয়োডোমিতিতে কি আমরা সবসময় আয়োডিনের ঘনমাত্রা বের করি। আয়োডিনের ঘনমাত্রা কি করি? বের করি। কেমনে বের করি? ডো মানে কি ডু, মানে আয়োডিনের ঘনমাত্রা বের করব অজানা কোনো ঘনমাত্রা থেকে। অজানা কোনো ঘনমাত্রা থেকে আমরা আয়োডিনের ঘনমাত্রা বের করব, তাই না? আর অজানা বলতে কি বুঝাই? বিক্রিয়ক বুঝাই না? মানে আয়োডিন যদি বিক্রিয়কের মধ্যে থাকে তাহলে এটা, সরি কি বলতেছি, আয়োডিন যদি, অজানা বলতে কি বুঝায়? উৎপাদ বুঝায় না? তার মানে আয়োডিন যদি উৎপাদের মধ্যে থাকে তাহলে এটা কি হবে? আয়োডোমিতি। আর আয়োডিমিতিতে কি হয়? আয়োডিনের ঘনমাত্রাকে কাজে লাগাই আমরা অন্য কোনো ঘনমাত্রা নির্ণয় করি। আয়োডিনের ঘনমাত্রা যেহেতু জানি, তার মানে কি আমরা জানি কার, নর্মালি কারটা জানি, বিক্রিয়কেরটা জানি। আমরা আয়োডিন যদি বিক্রিয়কের মধ্যে থাকে তাহলে এটা কি আয়োডিমিতি। একটু বুঝতে হবে। এরপর হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। মানে এখন একটু আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। কি একটা প্রবলেম, আমি একটা প্রবলেম সলভ করে দিব, বাকি প্রবলেম গুলো তুই সলভ করবি। ওকে? তাহলে সে বুঝতে পারবি। এখন কথা হচ্ছে যে তোমাকে প্রশ্নের মধ্যে সবসময় জারণ বিজারণ বিক্রিয়া লিখে দিবেন। এখন যেহেতু বড় হয়েছিস, জারণ বিজারণ বিক্রিয়ার আরেক নাম হচ্ছে আয়নিক বিক্রিয়া। তো আয়নিক বিক্রিয়ার কথা বললে তো ধরে নিতে হবে এটা জারণ বিজারণ বিক্রিয়া চাইছে, এটা একটা কথা। প্লাস হচ্ছে আয়নিক বিক্রিয়া কেন বলা হয় আমি একটু পরে বলতেছি। তো প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন তোমাকে বিক্রিয়কগুলো লিখে দিবে, যে কে অ্যামিনোফোর প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট, তোমাকে উৎপাদে কি উৎপন্ন হবে সেটা বের করতে হবে। তো প্রশ্ন কি কি? জারণ অর্ধবিক্রিয়া লিখো, বিজারণ অর্ধবিক্রিয়া লিখো, সামগ্রিক বিক্রিয়াটা লেখো। এই প্রশ্নগুলা অনেকে পণ্ডিতামি করে, প্রথমে জারণ অর্ধবিক্রিয়াটা লিখতে যায়, তারপর বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখতে যায়, পণ্ডিতামি করে। এই পণ্ডিতামি করা যাবে না। তুই প্রথমে সামগ্রিক বিক্রিয়াটা লিখবি, কারণ তোকে তো শিখেছি সামগ্রিক বিক্রিয়া। তার মানে তুই উল্টা দিক থেকে প্রশ্ন আনসার করবি, কিন্তু টিচারকে বুঝতে দেওয়া যাবে না। টিচারকে তুমি যদি শুরুতে গ দিয়ে আনসার করো, তো টিচার তো বুঝে যাবে যে তুই টেকনিকটা ফলো করছিস, তো টিচার একটু নাম্বার কমাই দিতে পারে। তুই ক থেকে জায়গা খালি রাখবি, তুই আনসার করবি গ থেকে, সামগ্রিক বিক্রিয়া থেকে। ঠিক আছে? ওকে। তো আমরা জানি কেএমএন4 কি জারক, প্যারাসালফেট কি বিজারক, এগুলো তো আমরা জানি, মুখস্থ হয়ে গেছে, এতক্ষণ তো আমাদের মুখস্থ হয়ে যাবার কথা। ঠিক আছে? ওকে। আর সালফিউরিক অ্যাসিড কি? মাধ্যম। তো প্রথম টেকনিকটা কি ছিল? ইভেন আমাদেরকে বি দিয়েও বের করা লাগে না জারক বিজারক, এটা দেখার সাথে সাথে বুঝে যেতে হবে। হ্যাঁ? কারণ তুই যখন বি রুলটা অ্যাপ্লাই করবি তখন তোর আবার একটু পেঁয়াজ খেতে পারে, কোনটা ইলেকট্রন ছাড়তেছে, কোনটা গ্রহণ করতেছে, কোনটা জারক কোনটা বিজারক। শর্টকাট টেকনিক দেখলে বুঝে যেতে হবে। তোকে তো চার্ট শিখাই দিছি। ঠিক আছে? মাত্র বিজারক ৫টার নাম দিছি, জারকের ৩টার নাম দিছি, মোট ৮টা। এগুলো দেখলে চেনা যাবে না?
তো প্রথম স্টেপটা অ্যাকচুয়ালি কি ছিল, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে বসাবো, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাবো। জারকের তুল্য সংখ্যা KMnO4 ম্যাঙ্গানিজের জারক সংখ্যা কত, +7। ও পরবর্তীতে রূপ কি হয়, +2 হয়ে যায়। তার মানে ও 5টা ইলেকট্রন গ্রহণ করে বলে, তার মানে ও তুল্য সংখ্যা +5, তাই না, +5। তার মানে কি তুল্য সংখ্যাটা ওর আগে বসাবো, ফেরাস সালফেট আগে বসাবো, তাহলে 5 ফেরাস সালফেট হবে। ওকে, 5 ফেরাস সালফেট। এরপর কি করব, 5 ফেরাস সালফেট বসানোর পর ফেরাস সালফেটের যে তুল্য সংখ্যা সেটা KMnO4 এর আগে বসাবো। আয়রন যেখানে থাকে ও যেহেতু সালফেটের সাথে আছে, তার মানে ও +2 আকারে আছে, তার মানে ও অবভিয়াসলি জারণ বিজারণ বিক্রিয়া একটা ইলেকট্রন ছেড়ে +3 হবে, তার মানে একটা ইলেকট্রনই ছাড়তেছে। আয়রন আসো একটা, তার মানে এখানে ও তুল্য সংখ্যা 1, তাহলে মানে একটা KMnO4 এর আগে বসাবো। এই যে 1 বসাইছি, 1 বসানো না বসানো সেম কথা। আর সালফিউরিক অ্যাসিডের জায়গায় আছে, ঠিক আছে। মানে এখানে 5টা স্টেপ আসলে এক লাইনে করে বলছে আর কি, আমি তোকে ভাগ ভাগ করে বসাচ্ছি। আচ্ছা, আমি তোকে হাতে ধরে গড়াই দিই, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। KMnO4 প্লাস কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে, প্লাস কি আছে, ফেরাস সালফেট আছে, তাই না। আমাকে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে বলছে, সম্পূর্ণ করতে বলছে। প্রথম কথা হচ্ছে আমরা কি করি, একে অপরের তুল্য সংখ্যা একে অপরের জায়গায় বসাই। KMnO4 তুল্য সংখ্যা কত, 5, এটা আমি ওর জায়গায় বসাইছি। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, 1, এটা আমি ওর জায়গায় বসাইছি। আর সালফিউরিক অ্যাসিড জায়গায় আছে। স্টেপ 2 কি ছিল, স্টেপ 2 কি ছিল, আচ্ছা আমি একদম স্টেপ বাই স্টেপ তোকে করা দিলে ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, তুল্য সংখ্যা বসানোটা স্টেপ 2 ছিল, আর স্টেপ 1 তো বিফোর বিটা ছিল। যাই হোক, এর কোথায় আসলে, এখানে না, হ্যাঁ। স্টেপ 3 কি ছিল, স্টেপ 3 ছিল জারক ও বিজারকের ধাতব অংশ মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করি, একই সাথে জারক ও বিজারকের পরবর্তীত অবস্থাগুলো লিখে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, মাধ্যমের অধাতব অংশ যেটা আছে, এই যে মাধ্যমের অধাতব অংশ এটা না, এই অধাতব অংশ বিজারকেরও ধাতব অংশের সাথে যুক্ত হবে, জারকেরও ধাতব অংশের সাথে যুক্ত হবে। এখন প্রথমে আমরা জারক নিয়ে হিসাব করি, ঠিক আছে। এখানে জারক কোনটা, এটা তো আমরা জানি। আচ্ছা, জারক বিজারকটা লিখে দিই। জারক হচ্ছে ও, বিজারক হচ্ছে ও। জারকের মধ্যে দেখতো ধাতব অংশ কি কি আছে, একটু আগে পড়াইছি, ধাতব অংশ শুধু পটাশিয়ামই আছে। তাহলে সালফেটটা কি হবে, পটাশিয়ামের সাথে যুক্ত হবে, পটাশিয়াম সালফেট। KSO4 কখনো হয়, অবশ্যই K2SO4ই হবে, ঠিক আছে। সমতা পরে করবো, কিন্তু অবশ্যই উৎপন্ন যেহেতু হয়েছে, পটাশিয়াম সালফেট যেহেতু উৎপন্ন হয়েছে, পটাশিয়াম সালফেটটা অবশ্যই K2SO4ই হবে। পরে 2 মিলছে কি মিলে নিতে পরে দেখবো আমরা, ঠিক আছে। K2SO4। আর বিজারকের মধ্যে কোনো ধাতব অংশ আছে, আছে, আয়রন, আয়রন। এখন এই জায়গায় ভুল করে, আয়রন কি ধাতু, আয়রন অবশ্যই ধাতু না, আয়রন অবভিয়াসলি কি ধাতু না, তার মানে আর কোনো ধাতু নেই, কারণ আয়রন তো হচ্ছে কি ম্যাঙ্গানিজের মতনই, গ্রুপ 1 এ পড়ে না, 2 তে পড়ে না। আচ্ছা, আমরা লিখে দিলাম। ইভেন কি বলছে, বিক্রিয়ার পরবর্তীত রূপগুলো লিখে ফেলতে হবে। বিক্রিয়ার পরবর্তীত রূপগুলো ম্যাঙ্গানিজ কিসে কনভার্ট হয়, ম্যাঙ্গানিজ কিসে কনভার্ট হয়, প্লাস ম্যাঙ্গানিজ এখানে +7 আকারে ছিল যোগের মধ্যে আন্ডারে, বিক্রিয়ার পরবর্তীত রূপ হচ্ছে ম্যাঙ্গানিজ +7 আকারে কনভার্ট হবে। আচ্ছা, এই প্লাসটা একটু সুন্দর করে লিখি, মানে K2SO4 প্লাস ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 2+ আকারে কনভার্ট হবে বিক্রিয়ার পরবর্তীত রূপ এটা। তারপর হচ্ছে বিজারকের পরবর্তীত রূপ কি, বিজারকের পরবর্তীত রূপ হচ্ছে আয়রন চেঞ্জ হয়, আয়রনটা কি হবে, প্লাস আয়রন 3+ হবে, তাই না, এটাও আমরা জানি। এখন আমরা কি জানি, আয়ন আকারে থাকলে এটা প্রবলেম, আয়ন আকারে থাকলে এটা কি প্রবলেম, ওরা কখনো আয়ন আকারে থাকে না। আর ওদেরকে আয়নটাকে নিউট্রাল করার জন্য ওই অম্লীয় মাধ্যমের অধাতব অংশ এসেই যুক্ত হয়, এমন না যে ওরা ধাতব অংশ দেখেও যুক্ত হয়েছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ম্যাঙ্গানিজ 2+ যেহেতু আছে, দেখে হয়ে যাবে, ম্যাঙ্গানিজ 2+ আর থাকবে না, এটাকে নিউট্রাল করে দেবে ম্যাঙ্গানিজ সালফেট, যেহেতু সালফেটও -2, ম্যাঙ্গানিজ হচ্ছে কি +2। ইয়াসকা, আয়রনকে নিউট্রাল করতে ওকেই আসা লাগবে, সালফেট আসলো, কিন্তু সালফেট কি ওকে নিউট্রাল করতে পারবে, নিউট্রাল করতে পারবে না। সালফেট হচ্ছে -2, আয়রন হচ্ছে কি +3। তাহলে যখন নিউট্রাল করতে পারবে না, তখন এটা একে অপরের জায়গায় বসে যায়, আয়রন হয়ে যাবে 2, সালফেট হয়ে যাবে কত 3, আয়রন সালফেট, বুঝতে পারছি, একটু গেল শেষ, হিসাব শেষ। 4 নাম্বার কি ছিল, জারকের মধ্যে যতটা অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি উৎপন্ন হবে,
জারকের মধ্যে অক্সিজেন আছে 4টা, আর এখানে এক গুণ হইলে 4ই তো থাকে, তাই না? 4টা, তার মানে উৎপাদের মধ্যে 4 মোল পানি উৎপন্ন হবে। শেষ, আমাদের বিক্রিয়া লেখা শেষ। এখন জাস্ট আমরা সমতা করবো। সমতাকরণ করার ক্ষেত্রে আমরা হাইড্রোজেন হিসাব করি। হাইড্রোজেন উৎপাদের মধ্যে আছে কয়টা? আমি একটু অন্য কালি দিয়ে যদি লিখি, হাইড্রোজেন উৎপাদের মধ্যে আছে কয়টা? 8টা। এই 8টা শুরুতে আমরা দেখবো বিজারকের মধ্যে আছে কিনা, ঠিক আছে? তো বিজারকের মধ্যে যখন আমরা দেখলাম এটা যখন বিজারক, বিজারকের মধ্যে আমরা দেখতেছি কোনো হাইড্রোজেনই নেই, তাহলে এর কোনো প্রবলেম নেই। এরপর আমরা দেখবো যে এই 8টা সাপ্লাই অম্লীয় মাধ্যম থেকে আসতেছে কিনা। অম্লীয় মাধ্যমে দেখতেছি আমরা হাইড্রোজেন আছে কয়টা? 2টা। লাগবে কয়টা? 8টা। তাহলে এখানে 4 বসাই দিলে দেখতো 8টা হয়েছে কিনা। তাহলে এটা হচ্ছে সমতাকরণের প্রথম স্টেপ শেষ। এখন আমরা হিসাব করব যে ইয়াগুলো মিলছে কিনা। দেখতো এখানে পটাশিয়াম আছে 2টা, এখানে আছে কয়টা? একটা না? তাহলে এটাকে এক বানাইতে হবে না? আমরা তো এটা চেঞ্জ করতে পারবো না। আমরা কি বিক্রিয়ককে চেঞ্জ করতে পারবো? কারণ ওর আগে তো অলরেডি এক আমরা আগেই বসায় রাখছি, এক তো আমরা আগেই বসায় রাখছি। তুল্য সংখ্যা তো একে অপরের তুল্য সংখ্যা একে অপরের আগে বসে যায়, এটা তো আগে বসায় রাখছি। তাহলে এখানে নতুন কিছু এসে যুক্ত করতে পারতেছি না। তাহলে আমরা উৎপাদকে চেঞ্জ করে দিব। উৎপাদের মধ্যে যদি আমরা হাফ গুণ করে দিই, হাফ কে টু। হাফ কে টু মানে কি? 2 দিয়ে কাটাকাটি গেলে একই তো থাকে। হাফ বসাই দিছি, ঠিক আছে? হাফ বসাই দিলাম, শেষ। তাহলে পটাশিয়াম একটা গেল। এবার দেখবো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ আছে কয়টা? একটা। এখানে আছে একটা, সমস্যা নেই, শেষ। অক্সিজেন আছে কয়টা? 4টা। এখানে যেহেতু অক্সিজেন হিসাব হচ্ছে তার মানে অক্সিজেন এখানে 4টা, এখানে 4টা, 4 4 16 মানে 20, টোটাল 20 হইলো। 4 4 16 প্লাস 20, আবার এখানে কত? 4 5 20। তার মানে অক্সিজেন থাকবে কয়টা মোট? আমি তো ভুলে গেছি। 4 5 20, 20 প্লাস 24 প্লাস 4 4 16 মানে মোট 40টা অক্সিজেন থাকবে, তাই তো? এখন দেখ অক্সিজেন 40টা আছে কিনা। এখানে এখানে তো যেহেতু হাফ বসাই দিচ্ছি তাহলে হাফ, এখানে অক্সিজেন আছে 2টা। 4 এখানে 4 হবে না কিন্তু এখানে হাফ বসাই দিচ্ছি যেহেতু 2 তো 4কে কেটে ফেলে, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? এখানে আছে 4টা, তাহলে মোট হইলো কয়টা? মোট হইলো 6টা, ঠিক আছে? এখানে আছে কয়টা? 3 4 12টা। 12 যোগ হয় তাহলে টোটাল কত হয়? 18টা, তাই না? 18টা। এখানে আছে কয়টা? 4টা, 22টা। তাহলে এখন এখন টোটাল অক্সিজেন আছে উৎপাদের মধ্যে 22টা। তাহলে আমাদের সমতাকরণ করতে হবে না? আজ থাক, আরো কয়টা লাগবে? আরো 18টা লাগবে, তাই তো? তাহলে আমরা অক্সিজেনের দিকে শুরুতে মন, যেহেতু যেটা বেশি লাগতেছে এখানে আমরা মন দিব না, আমরা বাকিগুলো মিলাই দিই। সালফেট কয়টা আছে? সালফেট মোট 5টা, আর 4টা, মোট 9টা সালফেট থাকতে হবে। তাহলে এ দেখ, এখানে আছে 3টা, এখানে আছে কয়টা? 3টা, এখানে আছে কয়টা? একটা। তাহলে কয়টা হয়েছে? 4টা। থাকতে হবে কয়টা? 9টা। আর এখানে আছে সালফেট হাফটা। আচ্ছা যাই হোক, দেখ হঠাৎ করে পিসি স্লো দিচ্ছে, একটু দাঁড়া। কারেন্ট চলে গেছে তো চার্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এ দেখ, এখন দেখ সমতাকরণ করতে গিয়ে আটকাইছিস না? এই সেম ভুল ইচ্ছা করে আমি তোকে হাতে ধরে ধরে করাচ্ছিলাম, এই ভুলটা যেন হয়। সমতা কখনো এভাবে করবি না। শর্টকাট টেকনিক তো আছে, শর্টকাট টেকনিক আমি আছে দিচ্ছি, ঠিক আছে? শর্টকাট টেকনিক একদম। কারণ আমি তো জানি তুই সমতা করতে গেলে এই ভুলটাই করবি, ঠিক আছে? এখন আমি তোকে শর্টকাট টেকনিক শিখাই। প্রথম কথা হচ্ছে আমরা হাইড্রোজেন মিলাবো। হাইড্রোজেন আছে কয়টা? 8টা। এই 8টা হাইড্রোজেন সাপ্লাই অ্যাকচুয়ালি কে দিচ্ছে? প্রথম বিজারক থেকে দেখবো, বিজারকে করে, তার মানে অবশ্যই অম্লীয় মাধ্যম থেকে আসতেছে, তার মানে এখানে 4 বসায় দিলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, তাই না? হাইড্রোজেনটা শেষ। এরপর আমরা কি কোনটা চেক করব? এরপর আমরা চেক করব ম্যাঙ্গানিজ। কেন্দ্রীয় মৌলগুলো আগে হিসাব করব। ম্যাঙ্গানিজ আছে কয়টা? একটা।
এখানেও আছে একটা, শেষ, এটার হিসাব করা নেই। এখানে কেন্দ্রীয় মৌল কোনটা ছিল? আয়রন ছিল না? আয়রন এখানে আছে 5টা, এখানে আছে কয়টা? 2টা। 2টা কি হয়? আমরা তো এই 5টাকে আর চেঞ্জ করতে পারবো না, কারণ 5টার আগে স্টেপ 1 এ বসাই দিছি। তাহলে এখানে কি হবে? এখানে 2টা আছে, তার মানে এখানে এটাকে 5 কেমনে বানাবো? 5/2। তাহলে 2 2 কাটাকাটি গেছে, শেষ। এরপর আমরা হিসাব করব দর্শক আয়ন, পটাশিয়ামটা। ঠিক আছে, এরপর আমরা হিসাব করব কি? পটাশিয়ামটা। পটাশিয়াম আছে বেটা একটা, এখানে আছে কত? 2টা। তার মানে তোমার এখানে হাফ বসানো লাগবে। বুঝতে পারছি? বাকিগুলো অটোমেটিক মিলছে, তোর অক্সিজেন হিসাবও করা লাগবে না, তোর সালফেটও হিসাব করা লাগবে না। তার মানে সমতাকরণ করার সময় প্রথমে আমরা হাইড্রোজেন মেলাবো, তারপর হচ্ছে কেন্দ্রীয় জারক আর বিজারকের কেন্দ্রীয় মৌলগুলা মিলছে কিনা এটা দেখবো, তারপর হচ্ছে জারকের মধ্যে যে ধাতব অংশটা যুক্ত থাকে সেটা মিলছে কিনা এটা দেখবো, শেষ। বাকিটা দেখাও লাগবে না, বাকিটা হিসাব করে দেখবি যে অটো মিলছে। এখন দেখ মিলছে কিনা। হয়ে গেল। আরে ভাই, এই যে এটা না, হ্যাঁ, এই দেখ KMnO4 প্লাস 4H2SO4 প্লাস 5 ফেরাস সালফেট সমান হাফ K2SO4 ম্যাঙ্গানিজ সালফেট 5/2 ফেরাস সালফেট প্লাস 4H2O মিলছে? মিলছে। এখন তুমি যদি এই ভগ্নাংশগুলো না রাখতে চাও, তাহলে পুরা বিক্রিয়ার সাথে 2 গুণ করে দাও। 2 গুণ করে দিলে 2 2 কাটাকাটি চলে যাবে, কারণ এখানে ভগ্নাংশকে কাটাকাটি করার জন্য তো 2 গুণ করে নিয়ে হচ্ছে, তাহলে ফুল বিক্রিয়ার সাথে 2 গুণ করতে হবে, বা এতটুকু রেখে দিলেই হবে। আশা করি বুঝাতে পারছি। তার মানে সমতাকরণ অ্যাকচুয়ালি কঠিন না। ওকে, সমতাকরণ অ্যাকচুয়ালি কঠিন না। আমি জানতাম তুই ভুলটা করবি সমতাকরণে এসে। তো সেম একটা তোমাকে জারক দিয়ে দিল, একটা বিজারক দিয়ে দিল। পটাশিয়াম আয়োডাইড বিজারকে কি হয়? পটাশিয়াম আয়োডাইডটা আয়োডিনে কনভার্ট হয়। তাও সমতাকরণ করছে সেম জিনিস। ওকে, এটা নিজে করবি, এগুলো নিজে প্র্যাকটিস করবি। আচ্ছা, আমি তো এগুলো ক ক সলভ করিনি। সামগ্রিক বিক্রিয়াটা লেখা লিখে ফেলার পর তখন তো ইজিলি বুঝতেছস কে কয়টা ইলেকট্রন ছাড়তেছে, জারণ বিক্রিয়া কোনটা। তখন লিখবি ক নাম্বার প্রশ্নের উত্তর জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি হচ্ছে? যে জারণ মানে কি ইলেকট্রন ছাড়তেছে। ইলেকট্রন ছাড়ে কে? ইলেকট্রন ছাড় হচ্ছে যে বিজারক। বিজারক কোনটা ছিল? KMnO, সরি, ফেরাস সালফেট ছিল না? তো তুমি সামগ্রিক বিক্রিয়াটা যদি লিখে বলছো 5 ফেরাস সালফেট, তার মানে কত হবে? তার মানে কত হবে? আচ্ছা, এখানে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা সেকেন্ড বিক্রিয়া, মানে পুরো বিক্রিয়ার সাথে 2 গুণ করে ফেলার পর যেটা আসছে সেটা দিয়ে বোঝাচ্ছে। তুই চাইলে এইটা দিয়ে বুঝাইতে পারতি, বাট আমি যেহেতু এখন এটা দিয়ে বুঝানো আছে, পরের লাইন দিয়ে বুঝানো আছে, পরের লাইনটা দিয়ে বুঝাচ্ছি। পুরার সাথে যখন 2 গুণ করছে, তাহলে 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়ে যায় না? তাহলে তুমি বুঝতেছো 10 Fe2+, তার মানে একটা আয়রন একটা করে ইলেকট্রন ছাড়বে, তার মানে 10টা আয়রন কয়টা ইলেকট্রন ছাড়বে? 10 ইলেকট্রন ছাড়বে, তাহলে 10 Fe3+ হবে। ওকে, এরপর তার মানে কি জারণ অর্ধবিক্রিয়া শেষ। বিজারণ অর্ধবিক্রিয়া দেখবি, বিজারণ অর্ধবিক্রিয়া কেমন হয়? বিজারণ কার মধ্যে ঘটে? জারকের মধ্যে ঘটে। বিজারণ কার মধ্যে ঘটে? জারকের মধ্যে ঘটে। এই বিক্রিয়ায় জারক কোনটা ছিল? KMnO4 ছিল না? তাহলে ম্যাঙ্গানিজ লিখে প্রথমে এইভাবে লিখবি, এটা এভাবে না লিখলেও চলে, ঠিক আছে? এটা এভাবে লিখবি, ম্যাঙ্গানিজ, এখানে এই যৌগের মধ্যে +7 আকারে থাকে না? +7 আকারে থাকে, ঠিক আছে? +7, ম্যাঙ্গানিজটা কিসে কনভার্ট হয়? ও 5টা ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হয়? ম্যাঙ্গানিজ 2+ এ কনভার্ট হয়। এটা বিজারণ অর্ধবিক্রিয়া। কিন্তু আমি তো এটাই বলছি যে জারণ, যে ও যতটা ইলেকট্রন ছাড়বে ও ততটাই ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? তাহলে মানে ও তো ছাড়ছিল 10টা ইলেকট্রন, তার মানে এখানে অটোমেটিক চোখ বন্ধ করে 10 বসাই দিবি। চোখ বন্ধ করে 10 বসাই দিবি। এখন একটা ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে, 10টা ইলেকট্রন গ্রহণ করার জন্য অবশ্যই 2টা ম্যাঙ্গানিজ লাগবে। তাহলে 2 ম্যাঙ্গানিজ বসাই দিবি, শেষ। আর এখানে উৎপন্ন হবে 2 ম্যাঙ্গানিজ 2+। এই যে 2 ম্যাঙ্গানিজ 2+, এই যে। এখন কথা হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ O4- আকারে কেন লিখছে? এটাও শিখাই দিই। এটা শিখাই দিলে তো আরো ভালো শিখতে পারলে। পটাশিয়ামটা হচ্ছে যে অদর্শক আয়ন। এটা কেমনে বুঝবি? আমি বলছি সেজন্য। এটা মুখস্থ। পটাশিয়াম দর্শক আয়ন, জারণ বিজারণ বিক্রিয়াগুলোতে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন। কারণ এই যে পটাশিয়াম সালফেট যেটা উৎপন্ন হয় না, এটা বিক্রিয়া আসলে খুব একটা ভূমিকা রাখে না। তার মানে পটাশিয়ামকে বাদ রেখে যদি তুই এই ফুল যৌগটা লেখস, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে না? কারণ পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1।
মানে এখানে নিশ্চয়ই -1 ছিল, বাকিটুকু অংশে 4 সংখ্যা নিশ্চয়ই -1 তাহলে MnO4 মাইনাস অক্সিজেন সহ লিখলে বাকি সিস্টেম তো সেম। এই চোখ বন্ধ করে এখানে আগে 10টা ইলেকট্রন বসাই দিবি। ও 5টা ইলেকট্রন গ্রহণ করতে ঠিক আছে, কিন্তু আগে চোখ বন্ধ করে 10টা ইলেকট্রন বসাই দিবি, কারণ ও যতটা চাচ্ছে ও তো ততটাই গ্রহণ করবে। তারপর এখানে সমতা করবি, একটা ম্যাঙ্গানিজ +7 যদি 5টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, মানে 10টা ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টা ম্যাঙ্গানিজ লাগবে, শেষ। আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে পানিটা উৎপন্ন হয় না, পানিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পানিকেও কিভাবে বুঝাই দিবি, 16H+ থেকে 8H2O, এটা কেমনে বুঝবি? কোনো ব্যাপারই না। পানি কয় মোল উৎপন্ন হয়েছে? 8 মোল। তার মানে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 16টা না? এই 16টা তুই জাস্ট এখানে লিখে দিবি, 16H+, মুখস্থ বসাই দিবি, 16H+ থেকে 8H2O, শেষ। তাহলে বাকিগুলো তুই করে ফেলবি, আমি আর করাচ্ছি না। এখানে কয়েকটা বিক্রিয়া আছে, এই যে এটা তুই করবি, এটা তুই করবি, এটা তুই করবি, এটা তুই করবি, আর করার দরকার নেই। এগুলো করলেই মোটামুটি একটা বেসিক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের বাকি আছে শুধু জারণ বিজারণ নিয়ে ম্যাথ বাকি আছে। এই যেগুলো হচ্ছে ম্যাথ, জারণ বিজারণের ম্যাথ, এগুলো আমরা পরের ক্লাসে করবো। ওকে, ছোট ছোট ম্যাথ, এগুলো জিনিসগুলো শিখে ফেললে হবে। তো তাহলে আর কি আছে আর এখানে, বা এখানে তার কিছু বাকি নেই। যেহেতু পরীক্ষা চলে আসে, তাহলে তুই আপাতত এতটুকুই শিখ, জারণ বিজারণ ম্যাথ হচ্ছে পরীক্ষার পরে পড়াবো আর কি, ঠিক আছে? কারণ এতটুকু আনসার করতে পারলে এনাফ, যা যা পড়াইছি এখান থেকে প্রশ্ন চলে আসবে।